শীতে কাঁপছে দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 43.3 ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন। হাসিনা ও 9 ব্যবসা প্রতিষ্ঠানে দুর্নীতি খুঁজতে হচ্ছে। যৌথ টাস্কফোর্স। 3100 কোটি টাকা দুর্নীতির অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা। ভুয়া প্রকল্প দেখিয়ে ইউএনডিপি থেকে কোটি কোটি টাকা লোপাট। কোনো অস্তিত্ব নেই গবেষণার, জড়িত পরিবেশ অধিদপ্তরও। কুষ্টিয়ার দৌলতপুরে তুচ্ছ ঘটনায় দিনে দুপুরে চলে লুটপাট ও ভাঙচুর। 3 দিনে ক্ষতিগ্রস্ত অর্ধশত দোকান ও বাড়িঘর। নীরব প্রশাসন। চুয়াডাঙ্গায় পানির দামে ফুলকপি বিক্রি, উঠছে না উৎপাদন খরচও। চরম লোকসানে কৃষক, আবাদ বেশি হওয়াই কারণ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্য ওয়াশিংটনে অনুষ্ঠিত। অংশ নেন জীবিত 5 মার্কিন প্রেসিডেন্ট। এবং আজ বিপিএল এর প্রথম ম্যাচে মাঠে নামবে দুবার রাজশাহী ও খুলনা টাইগার্স। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বুধবার মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইন থেকে তাকে গ্রেফতার করেন উত্তরা পূর্ব থানার একটি দল। পরে সেখান থেকে ঢাকা আনলে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালান তিনি। গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা সহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। এদিকে গোপালগঞ্জের মকসুদপুর থানা থেকে হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মামলার বাদীর অভিযোগ, পুলিশ টাকার বিনিময়ে ওই আসামিকে পালাতে সুযোগ করে দেয়। ঘটনা ভিন্ন খাতে নিতে গোপন রাখা হয়েছে সিসিটিভির ফুটেজ। সহকর্মী জাবেরুল ইসলাম বাঁধরের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সাদ আহমেদ। গোপালগঞ্জের মকসুদপুরে ভ্যানচালক আকাশ হত্যা মামলার আসামি হৃদয়কে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার একটি কক্ষে রাখা হয়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি প্রথমে প্রকাশ না করলেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসামি পালিয়ে যাওয়ার কথা জানান ওসি। তবে ঘটনার পর থেকে গোপন রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ। থানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার বাদীর অভিযোগ, টাকার বিনিময়ে আসামিকে পালাতে সহায়তা করে পুলিশ। 7 তারিখে বিকাল 3টার সময় পুলিশে আমি ফোন দেই। ফোন দিয়ে পরে পুলিশ যায়, নিজে দেয়, ঘরের ভিতরে দেয়, গ্রেপ্তার করা হয়েছে। সেই আসামি থানায় থেকে পলাতক আমারে বলছে যে আসামি পলাইছে। ওসি টাকা খাইছে। ওসি যদি টাকা না খায় তাহলে এই আসামি কিভাবে পলায়? পুলিশ আমাদের কোনো সহায়তা করতে, পুলিশ যদি সহায়তা করতো তাহলে আসামিটা তো ছাড়তো না। আজ 8টা বছর হয়ে যায়, আমি কোনো বিচার পাইনি। 5টা আসামি ধরা হইলে এক এক করে 5টা আসামি তারা সাইডে দিল। এখন হাতে নাতে ধরার পরেও যদি আসামি ছুটে যায়, এরপরে তো আমাদের তো ঘর থেকে বেরোনোই আমাদের বিপজ্জনক। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মকসুদপুর থানার ওসি। এখন অলরেডি অভিযান চলছে, বিভিন্ন টিম কাজ করতেছে। দুর্ঘটনা ঘটতেই পারে, এটা সাধারণ ব্যাপার না। তো এটা হলো অস্বাভাবিক একটা ঘটনা। অস্বাভাবিক ঘটনা বলেই ওদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে এবং এটা তদন্ত হচ্ছে। হ্যান্ডক্যাপ কিভাবে খুললো এটা যারা ছিল তারা জবাব দিবে। তদন্ত কমিটি প্রত্যেকটা প্রশ্নের জবাব তো তারা। আর জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। পাশাপাশি 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এখন তাকে বিরুদ্ধে করতে পারিনি, চেষ্টা করতেছি এবং অভিযুক্ত 2 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। সার্কুলার মকসুদপুরকে বলেছি যে অনুসন্ধানপূর্বক দায়িত্ব নির্ধারণ করতে প্রতিবাদী বলেছি। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে, এমন প্রত্যাশা মামলার বাদী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া এস আলম, বসুন্ধরা, বিগজিমকো সহ 9 শীর্ষ ব্যবসায় প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে দুদকের যৌথ টাস্ক ফোর্সের কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন। বিগত 15 বছর শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা যে সকল দুর্নীতি করেছে তা খতিয়ে দেখার জন্য দুদকের নেতৃত্বে বেশ কয়েকটি কমিটি গঠন করা হয়।
অনুসন্ধানের টাস্কফোর্সে প্রতিনিধিত্ব করবেন এনবিআর, সিআইডি, বিএফআইইউ, এছাড়া বেশ কয়েকটি কোম্পানি এস আলম, বেক্সিমকো, নাবিল, সাবমিট, অরিয়েন্ট, জ্যামকন, নাসা, বসুন্ধরা শিকদার গ্রুপের বিরুদ্ধে যে সকল অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখার জন্য এই টাস্কফোর্স বিশেষ ভূমিকা রাখবে। টাস্কফোর্সটি সচিবকে দায়িত্ব পালন করবেন বিএফআইইউ। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। খুব একটা স্বস্তিদায়ক নয়, কারণ আমরা বাজারে এসে সকালটার থেকে যেমনটি দেখতে পেয়েছি বেশ কিছুদিন ধরেই স্পেশাল নিত্যপণ্যের যে বাজার সেখানে কিন্তু একটি আসলে ঊর্ধ্বগতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কিছুদিন আগে থেকে আসলে চালের যে বাজার সেখানেও একটি অস্থিরতা চলছে। গত কয়েক মাস যাবৎ দফায় দফায় চালের দামও কিন্তু বেড়ে গেছে। মিনিকেট সহ নাজিরশাহ যত ধরনের চাল আছে সব কিছুর দামই কিন্তু বাড়ছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি কারণ বাজারে যে চালের আড়ত রয়েছে সেখানে, এবং ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি বলছেন যে বিগত 15 দিন যাবৎ প্রত্যেকটি চালের কেজিতে 1 থেকে 2 টাকা করে আসলে বেড়েই চলেছে এবং এটি কমার আসলে কোনো লক্ষণ নেই। তবে এদিকে আসলে বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে চাল কিন্তু আমদানি করা হচ্ছে, তবে আমদানি করার পরও কেন আসলে দাম কমানো সম্ভব হচ্ছে না, উল্টো আরও দাম বেড়ে যাচ্ছে, সেটি কিন্তু একটি প্রশ্নের বিষয়। তো এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে বিগত কয়েকদিনে চালের দাম কি পরিমাণ বেড়েছে। বিগত কয়েকদিনে ভাইয়া চাউলের যে বাজার বেড়েছে আপনার 6 থেকে 60 টাকা কেজিতে, 6 থেকে 60 টাকা কেজিতে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। আজকে 78, কালকে 2-1 দিন ছিল 78 টাকা, এখন মেবি চাউলের বাজার আরও 2 টাকা বেশি 80 টাকা করে আজকের বাজারে মিনিকেটের দর। নাজিরশালের দর, যে নাজিরশাল বিক্রি করতাম আমরা 86-87 টাকা, এই নাজিরশাল এখন 94 টাকা করে সেল করতেছি। মেবি মানে একবারে ট্রাফ হয়ে যাচ্ছে। আমরা যারা 1 মাস আগে নেয় চাউল নিচ্ছে নিত্য প্রয়োজন, তাদেরকে মানে বোঝা যাচ্ছে না যে আপনারা বলছেন যে কাস্টমারে বলতেছে যে তোমাদের এই 1 মাস আগে নিয়েছিলাম নাজিরশাল 1950 টাকা, কেন 2150 টাকা, মানে কাস্টমার হিমশিম খাচ্ছে। আমরা বলে বুঝে যেতে পারতেছি না তাদেরকে। আমরা তাদেরকে আশ্বাস দিছি যে এখন মেবি যে চাউলের এখন যে সিজনে চাউলের যে বাজারটা দরটা কমার কথা, কিন্তু এখন বেড়ে যাচ্ছে। এখন আমরা ওইদিকে খবর দিচ্ছি, ওরা বলতেছে এখানে চাউলের সংকট, চাউলের দাম বাড়তি, এটা বলতেছে। আপনারা যেখান থেকে আমদানি করেন সেখানে কি বলছে তারা বলতেছে মেবি এখানে চাউলের সংকট, এখনো সিজন না, সামনে সিজন, ওটা বলতেছে তারা, এই জন্য চাউলের বাজার বাড়তি, এটাই কথা। আপনারা শুনছিলেন, তিনি বললো যে এখন যদিও চালের মৌসুম কিন্তু তারপরও প্রতি বস্তাতে কিন্তু চালের দাম কিন্তু আসলে বেড়ে চলেছে, এবং শুধুমাত্র চালই নয়, এছাড়া অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে ডাল, তেল, চিনি, সেগুলোও কিন্তু দাম আসলে কিছুটা বেশি, এবং এছাড়া মাছ মাংসের যে বাজার সেখানেও কিন্তু খুব একটা সুখবর নেই। আমরা মুরগির যে দাম সেটিও দেখলাম যে ব্রয়লার মুরগি কিন্তু এখনও বাজারে 200 টাকা করে বিক্রি হচ্ছে, এবং সেই মুরগি কিন্তু কিছুদিন আগেও 170 থেকে 180 টাকা ছিল। তো আসলে বাজারে ঘুরে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে খুব একটা সুখবর বাজারে নেই, প্রায় প্রতিটি জিনিসের মুদি পণ্যের দাম কিছুটা বেড়ে গিয়েছে। তো ইশরাত, এই ছিল আমার কাছে নিত্য পণ্যের বাজারের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। মানিকগঞ্জে কমেছে সবজির দাম। ফুলকপি 3 টাকা পিস আর মূলা, সিম, বেগুন 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। মানিকগঞ্জের বাজারে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের যে ক্রেতারা রয়েছে তাদের মধ্যে অনেকটা স্বস্তি ফিরেছে। তো আজ যে বাজার দর, সে ফুলকপি বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা কেজি দরে, নতুন আলু 25 টাকা কেজি, কাঁচামরিচ 35 টাকা কেজি, বাঁধাকপি 10 টাকা কেজি, মূলা 15 টাকা কেজি, পেঁপে 20 টাকা
টাকা কেজি, টমেটো 25 টাকা কেজি। তো সব মিলিয়ে বলা যায় যে শীতকালীন সবজি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের একেবারেই নাগালের মধ্যে এসেছে। এবং ক্রেতারা যেটি বলছেন যে আগে এই সবজি কিনতে আসলে অনেকটাই হতাশার চাপ পড়তো এবং ঘাম ছুটে যেত, কিন্তু এখন বাজারে আসলে কিন্তু অল্প দামে কিন্তু ব্যাগ ভর্তি বাজার তারা করতে পারছেন, সেজন্য কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। তো আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, ব্যবসায়ীরা যেটি বলছেন যে বাজার দর কমাতে কিন্তু ক্রেতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং তারা বিক্রির পরিমাণও বেড়েছে বলে তারা দাবি করেছেন। তো অপরদিকে যে কৃষকদের দাবি যে তাদের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচ হিসেবে বিক্রি করলে অনেকটা তাদেরকে লোকসানে পড়তে হচ্ছে। তো এই অপরদিকে আমরা কথা বলেছি জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে। তারা যেটি বলছেন যে বাজার মনিটরিং এর কারণেই কিন্তু বাজারে অনেকটা স্বস্তি ফিরে এসেছে এবং তাদের এই মনিটরিং অব্যাহত থাকবে, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে থাকে এবং কোনো ব্যবসায়ী যেন অসাধু ব্যবসায়ী যেন কারসাজি করে এর দাম বৃদ্ধিতে কোনো কারসাজি না করতে পারে তার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজার থেকে সবজির দর নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আলিম। ওজন স্তরের সুরক্ষায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির কোটি কোটি টাকা লোপাট করেছেন আসাদুজ্জামান নামের এক প্রতারক। কাগজপত্রে এয়ার কন্ডিশনকে পরিবেশ বান্ধব গ্যাসের রূপান্তর দেখিয়ে জাতিসংঘের সহযোগিতা নিয়েছেন তিনি, অথচ তার প্রতিষ্ঠান চালু হয়নি আজও। এমন কর্মকাণ্ডে জড়িত খোদ পরিবেশ অধিদপ্তরও। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। সোলাইমান স্বপনের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। বাস্তবে মুরগির খামার, অথচ এয়ার কন্ডিশনারের গ্যাস পরিবেশ বান্ধবে রূপান্তরকারী প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে। নাম দেওয়া হয়েছে কুলিং পয়েন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস। খামারের তালাবদ্ধ একটি রুমে কয়েকটি অকেজো যন্ত্রাংশ পড়ে থাকলেও বেশিরভাগ রুমই ফাঁকা। অথচ এখানে 2002 সাল থেকে 2012 সাল পর্যন্ত চীন, কোরিয়া থেকে আমদানি করা এয়ার কন্ডিশনার পরিবেশ বান্ধব গ্যাস রূপান্তরের সরঞ্জাম বসানো হয়েছে বলে দেখানো হয়েছে কাগজপত্রে। 115 জন কর্মকর্তা কর্মচারী রীতিমতো গবেষণা, পরীক্ষা নিরীক্ষা সহ পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস R22 বন্ধ করে R410 রূপান্তরের নামে লাখ লাখ ডলার সহযোগিতা নিয়েছে জাতিসংঘ থেকে, যা বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা। প্রতিষ্ঠানটি দেখভালের জন্য থাকা একমাত্র ব্যক্তি বলছেন, এমন কোনো কার্যক্রম হয় না এখানে। এখন পর্যন্ত কোনো কিছু হয় এখানে? না, হয় নাই। এমনিতে কোনো শ্রমিক টর্মিকও নাই 5 বছর ধরে, শুধু আপনি একাই? শ্রমিক যে ভাঙ্গাচুরি করে এর জন্য চালু করতেছে না। এলাকাবাসীও দেখেনি কোনো শ্রমিক বা কার্যক্রম। শুনছি তো কাম শুরু করব, এখনো কাম শুরু এখনো করে নাই। দায়িত্ব আছে এখন লোক। এর বাইরে কোনো শ্রমিক নাই? না না না, এর বাইরে কোনো শ্রমিক নাই। না, এখানে আমরা কোনো শ্রমিক টমিক কেউ দেখি না। ব্যানারে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে দাবি করা হয় রীতিমতো চলছে প্রতিষ্ঠানটি। শ্রমিক কর্মকর্তারা আসবেন কিছুক্ষণের মধ্যে। জি, আমাদের ছেলেপেলে যাচ্ছে তো, আমাদের রানিং আছে তো, আমাদের শুনতেছে তো। এই আপনি হয়তো ঘন্টাখানেক মধ্যে ওরা পৌঁছে যাবে। আমাদের মোহাম্মদপুর অফিস থেকে প্রতিদিনে ওরা গিয়ে এখানে কাজ করে। এবার শ্রমিক কর্মকর্তাদের অপেক্ষায় দেশ টিভি টিম। দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলে না কারো। পরবর্তীতে মোবাইল ফোন নম্বরটিতে যোগাযোগ করা হলেও রিসিভ করেনি কেউ। এবার প্রতিষ্ঠানটির মালিক অর্থলোপাটের হোতা আসাদুজ্জামানের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি বুঝতে পেরে মোহাম্মদপুরের প্রধান অফিস থেকে সটকে পড়েন আসাদুজ্জামান ও তার সহযোগীরা। প্রতিষ্ঠান চালু হয়নি, তবে ইউএনডিপি থেকে পাওয়া অর্থ সঠিকভাবেই খরচ করেছেন বলে মোবাইল ফোনে দাবি করেন তিনি। ওখানে যে টাকা তার চাইতে বেশি আমি খরচ করেছি, ওখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ভাই এখানে তো এই যে হাঁস, মুরগি, কবুতর এছাড়া কিছু দেখতে পাচ্ছি না।
না ভিতরে তো আমার এটা ফ্যাক্টরি তো এখনো ইয়ে পাইনি, আমি প্রিফেস লাইনটা পাই নাই, যে কারণে এখনো পুরোপুরিভাবে চালু করতে পারছি না। চালু না হওয়া প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় কার্যক্রম ছিল বলে দাবি পরিবেশ অধিদপ্তরের। এমনি আপনারা কি প্রজেক্টটা পরিদর্শন করছিলেন অনুদানটা দেওয়ার আগে? ওই কারখানা কি আছে ঠিকঠাক, মেশিন টেশিন আছে? আমরা লাস্ট যখন করছি তখন ছিল, লাস্ট করছি আমরা গত বছরে তখন ছিল। স্বৈরাচার হাসিনা সরকারের দোসর হওয়ায় শুধু ইউএনডিপির অর্থ লোপাটি নয়, বাংলাদেশের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন ব্রামার সভাপতিও বনে যান প্রতারক আসাদুজ্জামান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পৌষের শেষে সারা দেশেই জেঁকে বসেছে শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা, কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার দৌলতপুরে চলছে প্রকাশ্যে লুটপাট ও ভাঙচুর। গত 3 দিনে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে প্রায় অর্ধশত দোকানপাট ও বাড়িঘর। তালা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে গোয়ালের গরু, ছাগল সহ মূল্যবান মালামাল। আর এগুলো দেখেও যেন দেখছে না প্রশাসন, যেন মগের মূল্যকে পরিণত হয়েছে পুরো এলাকা। স্থানীয়রা বলছেন প্রশাসনের উপস্থিতিতেই করা হচ্ছে এসব লুটপাট ও ভাঙচুর। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 7 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে তর্কে জড়ায় মথুরাপুর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামবাসী। এরপর থেকে শুরু হয় পক্ষে বিপক্ষের মধ্যে সংঘর্ষ। চলতে থাকে প্রকাশ্য লুটপাট ও ভাঙচুর। গত 3 দিনে এই ইউনিয়নে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে প্রায় অর্ধশত দোকানপাট ও বাড়িঘর। তালা ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে গবাদি পশু সহ মূল্যবান মালামাল। যেন পুরো এলাকা পরিণত হয়েছে লুটপাটের রাজ্যে। দোকান লুটপাট করে লেগেছে, আর হলো গরু ছিল 2টি, গরু 2টি লেগেছে, ঢাল তরোয়াল হাইসি লাঠি ফালা সব লেগেছে। ধরো আমার 2টি গরু লেগেছে। হ্যাঁ, ওই যে বাড়ি গন্ডগোল করি ওই মোটরসাইকেল গাই বাদ দিয়েছিল, তাই বিলিছে চাইলি। আর গরুর 2টি খাট লেগেছে। আমরা মেয়ে ছেলে সব ভয়ের জ্বালা আঁকাবাক করে ঘরের ভিতর চলে গেছি, গেটে তালা দিই, না হলে ধরতক না। জিনিসপাতি সেই মুহূর্তে আসি তালা ভাঙ্গে, দরজা ভাঙ্গে, জিনিসপাতি সব মেয়ে ছেলে বেটা ছেলে সব এসে নিয়ে গেছে। স্থানীয়রা বলছেন প্রশাসনের উপস্থিতিতেই চলছে এসব লুটপাট ও ভাঙচুর। দেখেও যেন দেখছে না প্রশাসন। এমন অরাজকতার হাত থেকে মুক্তি চায় তারা। সাথে পুলিশও ছিল, পুলিশ সহকারে তারা লুটপাট করেছে। যখন পুলিশ আসে আমরা ভেবেছিলাম হয়তো পুলিশ আসলো লুটপাটটা বন্ধ হবে, কিন্তু না। পরে দেখি যে পুলিশ এসেই ওদের সাথে সাহায্য করে গরু বাড়ি থেকে গরু বের করতে, আলমারি শোকেস এগুলো ভেঙে সোনার গহনা এগুলো লুটপাট করতে। রাস্তায় যা ছাগল ছিল সব নিয়ে গেছে। আমার বাড়ি ঘর ভাঙি চুরি, দেখেন কি অবস্থা করছে, গরু টরু সব খুললে গেছে। মতলেব, তারপরে ঘুঘুর, ডাকু এরা সব ভেঙে গেছে। আমার কি জানে ভাঙলো, এই বিচার আমি চাই। তবে লুটপাট ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে তাদের। আটকও করা হয়েছে জড়িত 6 জনকে।
লুটপাট হয় নাই, ওই স্থানীয় জনগণ যারা মানে যাত্রা শেষ হরাইছে এটাকে ওরা বলছে যে লুটপাট হয়েছে। একটা মামলা নিয়েছিলাম, যে পক্ষ মারামারি করেছে 6 জন আসামি অ্যারেস্ট। একটা মোটরসাইকেলে 2টা ছেলে যাচ্ছিল, মোটরসাইকেলে স্পিড বেশি ছিল, কিছু লোক তাকে মানা করেছে যে মোটরসাইকেল একটু দূরে চালাস কেন। তারা যায় সামনে যায় বলতেছে যে মোটরসাইকেল আমি আমার বাপের টাকায় চালাই, তো কি এই নিয়ে দুই পক্ষের মধ্যে মানে উত্তেজনা, গন্ডগোল এই হচ্ছে বিষয়। এমন অরাজকতা বন্ধে দ্রুতই কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, স্বস্তি ফিরবে জনমনে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। ফুলকপির কাঙ্ক্ষিত দাম না পেয়ে লোকসানে পড়েছেন চুয়াডাঙ্গার চাষিরা। বর্তমানে প্রতি পিস কপি বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। এতে তাদের উৎপাদন খরচও উঠছে না। ক্রেতার না থাকায় খেতেই নষ্ট হচ্ছে অনেক চাষির ফুলকপি। চাহিদার তুলনায় আবাদ বেশি হওয়ায় এমন অবস্থা বলে দাবি কৃষি বিভাগের। সহকর্মী খায়রুজ্জামান সেতুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। লাভের আশায় ফুলকপি আবাদ করে এখন ব্যাপক লোকসানের মুখে চুয়াডাঙ্গার কৃষকরা। বাজারে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না তাদের। গত বছর লাভজনক হওয়ায় চলতি মৌসুমে এ জেলায় 70,450 মেট্রিক টন ফুলকপি উৎপাদিত হয়। শুরুতে প্রতি পিস ফুলকপি বিক্রি হয় 80 থেকে 90 টাকা পর্যন্ত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম থেকে তলানিতে। বর্তমানে প্রতি পিস বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। কপি বিক্রি করে জমি পরিষ্কার করার টাকা উঠছে না। আমাদের আগে কপি ছিল, সেই সব কপিতে মানে টাকা পয়সা ভালোই মানে লাভজনক হয়েছে, কিন্তু এখন বর্তমানে যে কপি আছে এই কপি আর হচ্ছে বিক্রি নাই বাজারে। কপি আমাদের আবাদ করেছি, আমাদের খুব লস হয়েছে, ভেঙে ফেলতেছে। নেট 100 টাকা কিনেছে, 100 টাকা বিক্রি করতে পারতেছি না। ক্রেতা কম থাকায় অধিকাংশ কপি খেতে নষ্ট হচ্ছে। একই সঙ্গে অন্য ফসল আবাদের জন্য সার সংকট দেখা দিয়েছে। চাহিদাও কমে গেছে এবং মাঠের কপিটা আছে এখন বর্তমানে চাহিদা পূরণ হয়ে আর সেগুলো বিক্রি হচ্ছে না, যার জন্য মাঠে সেগুলো এমনি নষ্ট হয়ে যাচ্ছে। দাম নেই, কপিতে লস, চাষে হামাকের কানছে। সার কিনতে গেলে পারে 2,000-3,000 টাকা বস্তা, সার আনতে গেলে পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় বাজারে দাম পাচ্ছে না কৃষকরা। ফুলকপি এবারে যে পরিমাণ উৎপাদিত হয়েছে, প্রথম অবস্থায় ফুলকপির 1 বিঘা জমি থেকে 70 থেকে 80,000 টাকা পর্যন্ত কৃষকরা ফুলকপি বিক্রি করেছেন। এর পরবর্তীতে ওই জমি সহ অন্যান্য জমিতে ফুলকপি তারা আবার আবাদ করেন, দাম কিছুটা বেশি পায়। এরপরে এখন এই ভরা মৌসুমে ফুলকপির উৎপাদন অনেক বেড়েছে চাহিদার তুলনায় বাড়ার কারণে ফুলকপির দামটা কিছুটা কমেছে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চান এ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় সবজির দাম পাচ্ছে না কৃষক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। কৃষকের ক্ষতি পোষাতে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ঈশাত। আপনি যেমনটি বলছেন আর কি, চুয়াডাঙ্গার বাজারে কিন্তু বর্তমানে সবজির দাম বলা যেতে পারে অনেকটাই কম। এর কম হওয়ার কারণ হচ্ছে ক্রেতা, কম হওয়ার কারণে কিন্তু ক্রেতারা বলা যেতে পারে যে অনেক খুশি আর কি। কারণ ক্রেতাদের বক্তব্য এমনটাই যে তারা অন্তত এখন একটা স্বস্তিতে বাজার করতে পারছে, স্বস্তিতে বাজার করে বাড়ি নিয়ে অন্তত খাওয়া দাওয়া করতে পারছে আর কি। কারণ মানে কিছুদিন আগে কিন্তু চুয়াডাঙ্গার বাজারে এতটাই সবজির দাম চড়া ছিল যে সবাই মানে খুব দুর্বিষহ জীবনযাপন করছিল। কারণ যদি আমি একটু বলি যে সবজির পিছনকার কথা, সেটা হচ্ছে ফুলকপির দাম ছিল কিন্তু 70 থেকে 80 টাকা কিংবা 100 টাকা কেজি পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গাতে বিক্রি হয়েছে। সেই ফুলকপি কিন্তু আজকে কিন্তু আমি যেটা শুনলাম যে গতকালকে যে রেটটা ছিল সেটা হচ্ছে 4 থেকে 5 টাকা মানে কেজি আর কি। সেই ফুলকপি কিন্তু আজকে একটু বেড়ে কিন্তু 7 থেকে 10 টাকা কেজিতে এসে দাঁড়িয়েছে। তারপরেও কিন্তু বলা যেতে পারে যে সবজির দাম অনেকটাই কম এবং এতে কিন্তু ক্রেতারা স্বস্তিতে আছে। আমি যদি একটু বাজার দর সম্পর্কে আপনাকে জানাই, সেটা হচ্ছে যে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে আছে আলু খুচরা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকা কেজি। যদি বলি যে মূলা কেজি কিন্তু 10 টাকাতে বিক্রি হচ্ছে এবং যে কালি পেঁয়াজের যে কালি আর কি, সেই কালি বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা কেজি। একই সাথে পাতাকপি বিষয়টা বলি যে পাতাকপির দাম কিন্তু ফুলকপির থেকে একটু বেশি আর কি। সেটা কিন্তু পাতাকপি অন্তত 20 টাকা কেজি বিক্রি হচ্ছে আর কি। বেগুন কিন্তু 80 টাকা হয়েছিল, সেই বেগুন কিন্তু এখন বর্তমানে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। একই সাথে
পেঁপে কিন্তু 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, মরিচ কিন্তু মানে 100 উপরে চলে গেছিল, সেই মরিচ কিন্তু এখন হচ্ছে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং কাঁচা কলা কিন্তু 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং পালন শাকের যে আটি, বড় আটি, সেটা কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তারপরেও কিন্তু চুয়াডাঙ্গার হচ্ছে ক্রেতারা স্বস্তিতে আছে। তবে এর হচ্ছে মূলত যে কারণ আর কি আমাকে হচ্ছে এই বিক্রেতারা জানে, সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণ শীতকালীন সবজি আমদানি হয়েছে। এই শীতকালীন সবজি আমদানি হওয়ার কারণে কিন্তু মানে ক্রেতাদের ভিতরে, ক্রেতাদের নাগালের ভিতরেই কিন্তু হচ্ছে সবজির দাম হচ্ছে। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা থেকে কৃষকের ক্ষয়ক্ষতি নিয়ে বলছিলেন সহকর্মী খায়রুজ্জামান সেতু।